This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো বাংলাদেশের দিকে। আপনারা জানেন অশান্ত বাংলাদেশ, আর সেই অশান্ত বাংলাদেশেই এবার মধ্যরাতে আগুন লাগলো ঢাকার সচিবালয়। আচ্ছা, কেন আগুন লাগলো? কোনো দুর্ঘটনা নাকি কোনো চক্রান্তকে ঢাকার জন্য এই আগুন? অনেকে অনুমান করছেন যে বাংলাদেশের যে বিভিন্ন জেলে যে সমস্ত বন্দীরা যারা আটকে রয়েছে তাদের মুক্তি দেওয়া এবং সেই সংক্রান্ত নানান নথি, যেখানে ভারত বিরোধী নানান দুষ্কর্ম, সেই সমস্ত নথি পুড়িয়ে দিতেই এই আগুনে লাগানো হতে পারে। কেন আগুন লাগলো কথা বলবো। আমাদের সহকর্মী সুমন কল্যাণ ভদ্র রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। সুমন, ঢাকার সচিবালয় অবশ্যই নিরাপত্তার বজ্র আটুনি থাকে যে কোনো প্রশাসনিক ভবনে, সেখানে আগুন লেগে গেলেও তাও আবার মধ্যরাতে, তখন প্রায় রাত 2টোর বেশি বাজে। কেন আগুন লাগলো? কোনো দুষ্কর্মের নথি ঢাকতেই কি আগুন লাগানো হলো? দেখো, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 8 তলা এবং 9 তলা। 8 তলায় রয়েছে অর্থমন্ত্রক, পরিবহন মন্ত্রক, সড়ক মন্ত্রক, সেতু, এবং আর 9 তলায় রয়েছে এইরকমই পল্লী উন্নয়ন থেকে শুরু করে কারা বিভাগ, অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ মন্ত্রকের যে সচিবালয়, সেই সচিবালয় এই বিল্ডিংয়ের কিন্তু 8 এবং 9 তলায় ছিল, যেগুলো কিন্তু একদম পুরোপুরি ভস্মীভূত হয়েছে। স্বাভাবিকভাবেই এই অর্থ মন্ত্রণালয় যেগুলো রয়েছে তার কাগজপত্র নেই, কারা মন্ত্রণালয় রয়েছে, জেলখানায় যারা বন্দী রয়েছেন জেলের সমস্ত বিষয় সেগুলো নেই। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন কিন্তু একটা উঠছেই। আরও একটা বড়সড় প্রশ্ন উঠেছে যে ভারতীয় সময় রাত 1:30 নাগাদ আগুন লাগে, আর সেই আগুন নিভানো হয় শেষ পর্যন্ত গিয়ে ভারতীয় সময় 7:30, 7টা নাগাদ। অর্থাৎ একটা বড় সময় কিন্তু কেটে গেছে এই আগুন নেভাতে। প্রথম দিকে যেটা অভিযোগ ছিল যে আগুন নেভাতে অনেকটা দেরিতে শুরু করেছে ফায়ার ব্রিগেড, এই জায়গা থেকেই কিন্তু সন্দেহের সৃষ্টি হয়। এবং ওখানকার যারা এখন বিরোধী দল রয়েছেন তারা বলছেন অন্তর্ঘাত হয়েছে, তারা বলছেন বিভিন্ন রকমের অভিযোগ তুলছেন। এখন উপায় না দেখে ইউনিস সরকারও বলছে অন্তর্ঘাতের কথা, প্রথমে কিন্তু তারা সেটা বলেনি। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশে যেরকম কার্যকলাপ ইউনিস সরকারের, তাতে একটা বড় সড়ো প্রশ্ন এই গতকাল গভীর রাতের এই আগুন লাগা এবং গুরুত্বপূর্ণ 2টি তলায় গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রকের যাবতীয় কাগজপত্র ভস্মীভূত হয়ে যাওয়া। একেবারে অনেক ধন্যবাদ তোমায় সুমন। আসলে বাংলাদেশে তো বিপন্ন মানবাধিকার, হিন্দুদের ওপর অব্যাহত হামলা, সেই সঙ্গে চলছে হিন্দু নিধন চলছেই। 6,653টি হামলার ঘটনায় এখনো পর্যন্ত ঘটেছে বাংলাদেশে। বিস্ফোরক দাবি বাংলাদেশে জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষের। আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আমি জেনেছি যে 6,653টা ঘটনা ঘটেছে। আমি ফ্যাক্ট ফাইন্ডার, মানবাধিকার বাংলাদেশ মাইনরিটি ওয়াচের আমি সভাপতি, হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটি ওয়াচের আমি একজন প্রতিষ্ঠাতা। সেই হিসাবে আমি যতটুকু জানি যে এটা একটা মানবাধিকার বিবর্জিত একটা কাজ হয়েছে। আর বাংলাদেশের এই আবহে সীমান্তবর্তী নদিয়ার ধানতলা এবং হাঁসখালী থেকে গ্রেফতার 10 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। অনুপ্রবেশে সাহায্যের অভিযোগে গ্রেফতার 5 দালাল। ধানতলা ও হাঁসখালীতে অভিযান রানাঘাট পুলিশ জেলার। ধানতলার বরণবেড়িয়া, কানি বাবনি, পাঁচবেড়িয়া থেকে গ্রেফতার 10 অনুপ্রবেশকারী ও 3 দালাল। হাঁসখালীর ওমরপুর থেকেও 2 দালালকে গ্রেফতার করল পুলিশ। উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশের, আর তারই মধ্যে একের পর এক বাংলাদেশিরা অনুপ্রবেশ করছেন ভারতবর্ষে। আবারও রানাঘাট জেলা পুলিশের পক্ষ থেকে প্রায় 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর এই 15 জনের মধ্যে রয়েছে 10 জন বাংলাদেশি এবং 5 জন যারা এই বাংলাদেশিদের ভারতবর্ষে প্রবেশ করতে সহযোগিতা করছে বা তাদেরকে আশ্রয় দিচ্ছে, যাদেরকে বলা হয় দালাল। সেই দালাল মিলিয়ে মোট 15 জনকে গ্রেপ্তার করে আজ রানাঘাট মহকুমার আদালতে পাঠায় পুলিশ। ধানতলা থানা এবং হাঁসখালী থানা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। এই অভিযান চালিয়ে এই অভিযুক্তদের গ্রেপ্তার করে। একের পর এক যেভাবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা নদিয়াতে প্রবেশ করছে বা বিভিন্ন সীমান্তবর্তী জেলাগুলিতে প্রবেশ করছে, তাতে রীতিমতো মাথা ব্যথার কারণ রাজ্য পুলিশের। নদিয়া থেকে ক্যামেরায় তুষার সাথে মধুকুণ্ডু, TV9 বাংলা।